গুড ইভিনিং। আমরা এর আগের এপিসোডগুলোতে যেগুলো স্টাডি করেছি সেগুলো কি জিআই সিস্টেমের অ্যানাটমি বা জিআই সিস্টেমে কোন কোন অর্গান আছে, তাদের নর্মাল ফাংশন কী আর ফিজিওলজি। এবার আমরা একটু ডিজিজ কন্ডিশনে ঢুকবো। তো ফার্স্ট ডিজিজ কি? ইসোফেজিয়াল ডিসঅর্ডার, এক্সাম্পল ডিসফেজিয়া, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। তাহলে কী কী কারণে ডিসফেজিয়া হতে পারে? মেইনলি দুটো কজ, ফ্যারিঞ্জিয়াল মাসেল উইকনেস আর ইসোফেজিয়াল ডিসঅর্ডার। ফ্যারিঞ্জিয়াল মাসেল উইকনেস, ভাবো যদি আমার ফ্যারিংসের কাছাকাছি কোনো মাসেল উইক হয়ে যায় তাহলে আমি কি করব? আমি ডিগ্লুটেশন করতে পারবো না বা সোয়ালো করতে পারবো না। এক্সাম্পলগুলো কি কি? পোলিওমাইলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস আর কি মায়াস্থেনিয়া গ্রেভিস। আর ইসোফেজিয়াল ডিসঅর্ডার্সের মধ্যে কি কি? তাহলে এখানে কি পড়ছে? এনি টাইপ অফ obstruction. So it can be a mass, it can be a tumor or any enlarged organ. এছাড়া ইসোফেগাসের যদি পেরিস্টলটিক মুভমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ফুড ইসোফেগাস থেকে ফরওয়ার্ড মুভিং হবে না, সেটা স্টমাক পর্যন্ত পৌঁছবে না। তাহলে এটার পেছনে মানে এটা কিভাবে হচ্ছে বা এর কনসিকোয়েন্সেস কী হতে পারে? তাহলে যদি আমার ফ্যারিঞ্জিয়াল বা ইসোফেজিয়াল মাসেল উইক হয়ে যায়, আমার ফুড ফরওয়ার্ড মুভিং হবে না, ওরোফেরিংস থেকে ইসোফেগাসে যেতে পারবে না। আর এই যে যেতে পারছে না, ফুড ফরওয়ার্ড মুভিং করতে পারছে না, তাহলে কি হবে? সেটা নাক মুখ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে, স্পেশালি নাক দিয়ে, মানে নেজাল প্যাসেজ দিয়ে। তার ফলে কি হবে? পেশেন্টের একটা অ্যাসপিরেশনের চান্স খুব বেড়ে যাবে। তাহলে এই সমস্ত পেশেন্টকে আমরা কী করে অ্যাসেস করব, বা যে পেশেন্টের ডিগ্লুটেশন প্রবলেম আছে আমরা কী কী অ্যাসেস করব? ফার্স্ট, তার ডিফিকাল্টি সোয়ালোয়িং আছে সেটার হিস্ট্রি নিতে হবে, ডিউরেশন, কোনো স্পেসিফিক ফুডে এই সমস্যা হচ্ছে কি না সেটা জানতে হবে। গ্যাগ রিফ্লেক্স, তোমরা একটা প্রসিডিওর ছিল এন্ডোস্কপি, সেটাতে পড়েইছ যে গ্যাগ রিফ্লেক্স রিটার্ন না করা পর্যন্ত আমরা পেশেন্টকে নাথিং পার মাউথ বা নাথিং পার ওরাল, এনপিএম অর এনপিও সেম জিনিস, আমরা পেশেন্টকে কিছু খেতে দেব না। গ্যাগ রিফ্লেক্স বা কাফ রিফ্লেক্স রিটার্ন করলে তবেই আমরা ওরালি অ্যালাউ করব। এছাড়া কি আমি এটা গ্যাগ রিফ্লেক্স রিটার্ন করেছে আরেকটা কাজ করেও বুঝতে পারি, যেটা হচ্ছে কোনো টাং ডিপ্রেশার বা কোনো স্প্যাচুলা, সেটা দিয়ে পোস্টেরিয়র টাং বা ফ্যারিংসে টাচ করালেও আমরা পেশেন্টের রিফ্লেক্স দেখে বুঝতে পারবো তার গ্যাগ রিফ্লেক্স আছে না নেই। এছাড়া পেশেন্টকে সোয়ালো করতেও বলতে পারি, সোয়ালো করলে আমরা বুঝতে পারব গ্যাগ রিফ্লেক্স প্রেজেন্স। তাহলে নার্সিং ম্যানেজমেন্ট, ফার্স্ট পেশেন্টের যদি ফ্যারিঞ্জিয়াল উইকনেস হয় তাহলে আমাদেরকে একটা প্রসিডিওর শেখাতে হবে যেটাকে বলে ডাবল সোয়ালো। তাহলে এটি টেকনিকটা কি একটু জেনে নিই। ফার্স্ট, ইনহেল মানে লম্বা শ্বাস নাও। তোমরাও প্লিজ ট্রাই করো, তাহলে যাকে বোঝাবে সে বুঝতে পারবে, বা তোমরা না বুঝলে অন্য কাউকে বোঝাতে পারবে না। ওকে, তো ফার্স্ট ইনহেল করো, মানে কি ইনহেল কি করবে? শ্বাস নেবে, ব্রিথ নেবে, তাহলে ব্রিথ নিল। নেক্সট, পুট ফুড ইন ফ্যারিংস অ্যান্ড সোয়ালো। এবার তুমি মুখে ফুডটা দিয়ে ঢোক গিলতে বলো বা ফুডটাকে কনজিউম করতে বলো। করলে কনজিউম করে এবার যে তুমি ইনহেল করেছিলে সেটাকে এক্সহেল করো, এক্সহেল করে সোয়ালো করে নাও ফুডটা।
একবার ভিডিওটা পজ করে প্র্যাকটিস করো প্লিজ। নেক্সট, এর ফলে কী হবে, অ্যাসপিরেশনের পসিবিলিটিটা অনেক কমে যাবে। আর আমাদের অ্যাজ এ নার্স যেটা মেন ফাংশন, এই পেশেন্টরা যখন ফিড নেবে বা ফুড খাবে, পেশেন্ট যখনই ফুড ইনটেক করবে বা কোনো ফিডিং দেওয়া হবে, ক্লোজ অবজারভেশনে রাখতে হবে, সাকশন অ্যাপারেটাস, ইমার্জেন্সি মেডিসিন রেডি রাখতে হবে। এছাড়া বেড হেড এন্ড সবসময় এলিভেট করতে হবে আপ টু 45 ডিগ্রি, 30 to 45 ডিগ্রি। আর যদি সম্ভব হয় পেশেন্টকে আনএফেক্টেড সাইডে টার্ন করাতে হবে। কেন? যাতে এফেক্টেড সাইডটা আনএফেক্টেড সাইডে টার্ন করালে কী হবে, যাতে সে সোয়ালো করতে তার ইজি হয়, সেজন্য। In case of no gag reflex, nasogastric tube may be inserted or gastrostomy feeding may be given. এছাড়া কি, পেশেন্ট উইথ ইসোফেজিয়াল উইকনেস, জাস্ট টার্মটা দেখো, উইকনেস, যদি উইকনেস হয়, স্মল ফুড, স্মল অ্যামাউন্ট, সেটা রিপিটেড ডাবল সোয়ালো মেথডে পেশেন্ট কনজিউম করতে পারে উইথ সুপারভিশন। আর পেশেন্টের হেড এন্ড এলিভেট থাকবে। পেজটা যদি মনে হয় বুঝতে পারছো না, তাহলে আরেকবার পড়ে নাও। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, সবাই জানো মোটামুটি ডিজিজটা, পেপটিক আলসার ডিজিজ। এটাকে শর্টে PUD অনেক বইতে পাবে। তাহলে পেপটিক আলসার ইকুয়াল টু, আমরা সবসময় জানি, একটা ইরোশন, স্কিন লেয়ার বা যে মিউকোজাল লেয়ার আছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের, সেখানে কিছু লাইনিংয়ে ডিসকন্টিনিউটি হয়। সেটা ইন কেস অফ লেশন হতে পারে, বা কোনো ইনফেকশনের প্রেজেন্সে বা মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সেও হতে পারে, বা এক্সেসিভ যদি জিআই সিক্রেশন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস এক্সেসিভ সিক্রেট করে, তাহলেও আমার আলসারেশন হতে পারে। দেখো এখানে একটু স্যালিভারি গ্ল্যান্ডস আছে, প্যারোটিড গ্ল্যান্ডস। তোমরা জাস্ট ভিডিওটা পজ করে একটু প্রোনাউন্স করো জিআই অর্গ্যানগুলোকে, ওকে? তাহলে পড়তে সুবিধা হবে। দেখো, আমরা পড়েছিলাম স্টমাকের 5 লেয়ার্স অফ মাসেলস আছে, এখানে দেখতেই পাচ্ছ। ভিডিওটা পজ করে আর একটু দেখে নাও। আচ্ছা, নর্মাল কন্ডিশনে কি হয়, মানে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন আর যে ফিজিওলজিক্যাল নিড, এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়, যার ফলে আমাদের অ্যাসিডিটি হয় না, বা আমরা নর্মোটেনসিভ কন্ডিশনে থাকি। আমাদের মিউকোজাল যে ডিফেন্স, সেটা নর্মাল থাকে। যখনই মিউকোজাল ইনজুরি হয়, তখন কি হয়, এই যে ব্যালেন্স সিস্টেমটা, আমাদের ফিজিওলজিক্যাল নিড আর গ্যাস্ট্রিক সিক্রেশনের এক্সক্রিশন, এই দুটোর ব্যালেন্স যখন ম্যাচ করে না, তখনই আমাদের বডি মেকানিজম ডিসরাপ্ট হয় বা ব্রেক হয়। তাহলে সেই ফ্যাক্টরগুলো কী কী, যেখানে মিউকোজাল ইনজুরি হতে পারে, যেমন NSAID, খাতায় লেখো ফুল ফর্ম, NSAID, H. pylori ফুল ফর্ম লেখো, ইনফেকশন, অ্যালকোহল, bile salts, acid, pepsin কি, গ্যাস্ট্রিক সিক্রেশন, তো ক্যান অল্টার দ্য মিউকোজাল ডিফেন্স। কি করছে এরা যে জিআই মিউকোজাল লাইনিং আছে, সেটার যে ডিফেন্স মেকানিজম বা এপিথেলিয়াল সেল এক্সেসিভ সিক্রেশন বা রিপিটেড এক্সপোজারের জন্য ইনজুরি হয়, তার ফলে একটা আলসারেশন হয়।
এবার দেখে নিই তাহলে এই ডিজিজটার ক্ষেত্রে আমার কী কী ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টর হতে পারে। ফার্স্ট, লাইফস্টাইল। যদি কেউ এক্সেসিভ স্মোকিং, এক্সেসিভ কথাটা আমার বলা ভুল, স্মোকিং, অ্যাসিডিক ড্রিঙ্কস, এনি টাইপ অফ ড্রিঙ্কস এক্সেসিভ কনজিউম করলে, বা মেডিকেশন, কিছু মেডিকেশন আছে যেগুলোর জন্যে পেপটিক আলসার হতে পারে। এইচ পাইলোরি ইনফেকশন, এইচ পাইলোরি ফুল ফর্মটা লিখবে। এজ ডিওডেনাল আলসারের ক্ষেত্রে 30 to 40 ইয়ার্স, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে মোর দ্যান 50 ইয়ার্স। জেন্ডারের ক্ষেত্রে ডিওডেনাল আলসারস আর ইনক্রিজিং ইন ওল্ডার ওম্যান, মানে ওল্ডার মহিলা যারা তাদের ডিওডেনাল আলসারটা বেশি হয়। জেনেটিক ফ্যাক্টর, মোর লাইকলি ইফ ফ্যামিলি মেম্বার্স হ্যাজ হিস্ট্রি অফ গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার বা পেপটিক আলসার। এছাড়া স্ট্রেস অনেক সময় গ্যাস্ট্রিক আলসারের কারণ হতে পারে। তাহলে প্যাথোজেনেসিস বা প্যাথোফিজিওলজি, এই গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারটা হলে কী কনসিকোয়েন্সেস হতে পারে। তাহলে কি, একটা ইনফেকশন বা কোনো ইনজুরির জন্য মিউকোজাল ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেল। তাহলে আমরা জানি মিউকোজাল ব্যারিয়ার হচ্ছে আমাদের বডির ফার্স্ট, বা স্কিন হচ্ছে আমাদের ফার্স্ট ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। তো যদি সেখানে কোনো ব্রেকেজ হয় তাহলে যে কোনো অর্গানিজম ডিরেক্ট এসে সেখানে ইনভেড করতে পারে। তাহলে যেখানেই আমার স্কিন ব্রেকেজ হচ্ছে সেখানে আমার ইনফ্ল্যামেটরি এজেন্ট চলে আসছে। ইট মে বি ইন গ্যাস্ট্রিক এরিয়া অর ডিউডেনাল এরিয়া। যখনই আলসারটা আরও ডিপ, মানে ডিপে চলে যাচ্ছে বা আনট্রিটেড থাকছে, তখন গ্যাস্ট্রোডিওডেনাল আলসার হতে পারে। এর ফলে এই ওয়ালটা, গ্যাস্ট্রিক ওয়াল ধীরে ধীরে উইক হয়ে যায়, আর যদি আনঅ্যাটেন্ডেড থাকে বা মেডিকেল অ্যাটেনশন না পায় তাহলে সেখানে আস্তে আস্তে নেক্রোসিস হতে পারে। সেখান থেকে সিউডো অ্যানুরিজম হতে পারে। অ্যানুরিজম ওয়ার্ডটা আমরা আরও পরে পড়ব, তো এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। এর ফলে আস্তে আস্তে জিআই ট্র্যাক্ট, যেখানে আলসারেশন হয়েছিল সেটার ওয়াল রাপচার করে যেতে পারে। যত বেশি অর্গানিজম ইনভেড করবে সেলের ভেতরে তত বেশি তার লংজিভিটি কমে সেটা রাপচার করবে, এবং সেখান থেকে রাপচার করলে অ্যাজ এ রেজাল্ট আমরা জানি হেমারেজ হবে। ওকে, এটাও যদি বুঝতে না পারো, আশা করি বুঝতে পেরেছো, তাহলে আরেকবার নিজের ভাষায় লেখো আর ভিডিও পজ করে আরেকবার শুনে নাও। নেক্সট কি, বিভিন্ন লেশন হতে পারে যেটা সাডেনলি মিউকোজাল এরিয়া থেকে বা সাবমিউকোজাল এরিয়া থেকে ব্লিডিং করতে পারে। আর পেপটিক আলসার সাধারণত কি ডিওডেনামে হয় বা স্টমাকেই হয়, এটাই মোস্ট কমনলি দেখা গেছে। এছাড়া লোয়ার ইসোফেগাসেও হতে পারে, সেটা যখন আমাদের গ্যাস্ট্রিক রিফ্লেক্স রিপিটেডলি হতে থাকে সেক্ষেত্রে লোয়ার ইসোফেজিয়াল আলসারেশনও হতে পারে। তাহলে মেনলি আমরা আলসারের দুটো টাইপ দেখলাম, গ্যাস্ট্রিক অর পেপটিক আলসার, ডিওডেনাল পেপটিক আলসার। সেটাকে আমরা পেপটিক আলসার আর ডিওডেনাল আলসার বলতে পারি। এবার দেখে নাও মেন কোন কোন এরিয়াতে গ্যাস্ট্রিক আলসার কোথায় হচ্ছে আর পেপটিক আলসার কোথায় হচ্ছে। জাস্ট স্টমাকের যে লেসার কার্ভেচার সেই এরিয়াটায় গ্যাস্ট্রিক আলসারেশন হয়। আর ডিওডেনামের স্টার্টিংয়ে দেখো, যেখানে আমার পাইলোরিক স্ফিংটারটা শেষ হচ্ছে তার পরে ডিওডেনাম স্টার্ট হচ্ছে, জাস্ট সেই এরিয়াটাতেই আমার ডিওডেনাল আলসারেশন হতে পারে। আরেকটা কথা বলে দিই, যদি পেপটিক আলসারের পরীক্ষায় আসে তাহলে কিন্তু প্লিজ এই ছবিটা একটু এঁকে দিও, কিচ্ছু না, জাস্ট লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার আর গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, বাস। নেক্সট, এখানে একটু ডিফারেন্স করা আছে গ্যাস্ট্রিক আলসার আর ডিওডেনাল আলসারের, দেখে নাও।
এটা একবার নিজেরা পড়ো, ভিডিওটা পজ করো, পড়ো, নেক্সট পেজে তারপরে যাও। এই জায়গাটা যদি বোঝো তাহলে পুরো আলসারটা তোমার পড়া হয়ে যাবে। পেজটা ভালো করে দেখো, কোনো অসুবিধা হবে না। এইটুকু বুঝতে পারলেই পুরো তোমার আলসারেশন পড়া কমপ্লিট হবে। ভিডিও পজ করে এটা দেখে নাও, দরকার হলে লেখো। এবার দেখে নিই তাহলে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসার সেটা আমরা কীভাবে বুঝতে পারি, কোন কোন ডায়াগনস্টিক টেস্ট বা ইনভেস্টিগেশন করা যেতে পারে। তাহলে স্টুল এক্সামিনেশন ফর ফিকাল অক্কাল ব্লাড, তোমরা যেটা পাবে হসপিটালে বা ওয়ার্ডে কাজ করতে গেলে, সেটা স্টুল ফর ওবিটি, স্টুল ফর অকাল ব্লাড টেস্ট। এটা বোধহয় আগেও আমরা রিপিট করেছি। সিবিসি কখনো শর্ট ফর্ম লিখবে না, কমপ্লিট ব্লাড কাউন্ট ফর ডিক্রিজ ইন ব্লাড সেল। কেন? যেহেতু হেমারেজ হচ্ছে, তাহলে কি আমার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে আমাদের শরীর থেকে হিমোগ্লোবিন বেরিয়ে যাবে, তাহলে অ্যানিমিয়া হবে। নেক্সট ইজিডি, রিপিটেডলি প্রোনাউন্স করো, ইসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি। তাহলে কি এ থেকে আমরা কি বুঝতে পারছি, যে স্কোপি বা যে স্কোপ দিয়ে করব সেটা দিয়ে আমি কী কী জিনিস দেখতে পাবো, ইসোফেগাস, স্টম্যাক, ডিওডেনাম, তিনটেই। ওকে, এছাড়া বেরিয়াম সোয়ালো, তোমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনগুলো আগে পড়েছো, এখানে আর রিপিট করছি না। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কিছু অ্যালার্মিং সাইন থাকে, সেগুলো কি, ডিসফেজিয়া, ওয়েট লস, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, হেমাটেমেসিস অর মেলিনা। এই সাইনগুলো থেকেও মোটামুটি ক্লিনিক্যালি ডায়াগনোস করা যায় যে পেশেন্টটার গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার হলেও হতে পারে। তাহলে ম্যানেজমেন্ট কি করতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে, লাইফস্টাইল মডিফিকেশান। ভেবে দেখো, আগে আমরা ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টরে যে জিনিসগুলো বলেছিলাম, এখানে কিন্তু সেগুলোই কন্ট্রোল করতে বলছি। লাইফস্টাইল মডিফিকেশান এর মধ্যে কি কি পড়তে পারে খাতায় লেখো, এটা হোম টাস্ক। নেক্সট, হাইপোসেক্রেটারি ড্রাগ থেরাপি। হাইপোসেক্রেটারি ড্রাগ থেরাপি বলতে কি বোঝাচ্ছে, কোন কোন ড্রাগ গ্যাস্ট্রিক সিক্রেশনকে ডিক্রিজ করাতে হেল্প করে, সেই ড্রাগের নাম লেখো। এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি, এইচ পাইলোরি ফুল ফর্ম লেখো। ইরাডিকেট করতে বা ট্রিটমেন্ট করতে কোন মেডিসিনকে আমরা ইউজ করতে পারি বা ড্রাগ অফ চয়েস কী সেটা লেখো। আর সার্জারি, তাহলে এখানে আমরা দেখো প্রিভেন্টিভ, কিউরেটিভ, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট সবই বলে দিয়েছি, তাই তো। আচ্ছা, এই টোটাল পার্টটার অ্যান্সার লিখবে মিষ্টি, বানিজা আর নবনীতা, সোনিয়া বা সানিয়া। ওকে, এই চারজন এই অ্যান্সারটা লিখবে, দরকার হলে বন্ধুদের হেল্প নেবে ডিসকাস করার জন্য। ওকে, আমি আজকেই 6টার মধ্যে অ্যান্সারগুলো চাই, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। লাইফস্টাইল মডিফিকেশান বলতে আমরা কী কী বুঝি, এনএসএআইডি ডিসকন্টিনিউ, আমরা মেডিসিন দোকানে যাই না, গিয়েই বলি অ্যাসিড হচ্ছে, চল তো একটা অ্যান্টাসিড খেয়ে নিই। এই যে ইচ্ছা মতো অ্যান্টাসিড খাওয়া, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। স্মোকিং সিজেশন মানে বুঝতেই পেরেছো, অ্যালকোহল সিজেশন, স্ট্রেস রিডাকশান, যেগুলো আমরা রিস্ক ফ্যাক্টরে বলেছিলাম সেগুলোই আমাদেরকে স্টপ করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটার, তাহলে সে কী করবে, আমাদের অ্যাসিড প্রোডাকশনটাকে সাপ্রেস করবে, তাহলে কম অ্যাসিড সিক্রেশন হবে। এক্সাম্পল কি, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল এক্সেট্রা।
আচ্ছা, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তার মধ্যে কী কী পড়ছে? র্যানিটিডিন, ফেমোটিডিন। এ কী করে, আমাদের যে হিস্টামিন রিলিজ হয় সেইটাকে, স্টিমুলেশনটাকে ব্লক করে দেয়। হিস্টামিন রিলিজ হয়, সেই হিস্টামিন স্টিমুলেটেড হয়ে যে সিক্রেশনটা বের করে, সেই সিক্রেশন বের হওয়ার রেটটাকে ব্লক করে দেয় অ্যান্টাসিড। অ্যান্টাসিডের কাজ কি? নিউট্রালাইজ করা বা পেপসিন ফর্মেশনে বাধা দেয়। তাহলে অ্যান্টাসিড সবসময় খাওয়ার নিয়ম কি? খাবার খাওয়ার 2 ঘন্টা আগে আমাকে পেশেন্টকে অ্যান্টাসিড দিতে হবে। তাহলে দেখো, প্রত্যেকটা ওষুধের এক একটা কাজ আছে। যে কোনো ওষুধ আমি একই ডিজিজের ক্ষেত্রে ইউজ করতে পারছি না। সমস্ত ওষুধই সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে যদি প্যান40 কাজে দেয়, আমার ক্ষেত্রে অ্যান্টাসিড কাজে লাগতে পারে। অতএব যে কোনো ওষুধ যে কোনো পেশেন্টকে দেওয়া যায় না। কেউ যদি লিকুইড অ্যান্টাসিড পায় বা ট্যাবলেট, তাহলে তাকে খাওয়ার 2 ঘন্টা আগে অ্যান্টাসিডটা দিতে হবে। এছাড়া বেড টাইমে দেওয়া যেতে পারে। প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, এ কী করে? আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিড আছে সেটাকে রিডিউস করায় আর মিউকোজাল রেজিস্ট্যান্স টু ইনজুরি এটাকে বাড়িয়ে দেয়। মানে ইনজুরি হওয়ার যে চান্স, সেটাকে, মানে কোনো কিছু ইনফ্লামেটরি এজেন্ট এলে ইমিডিয়েটলি ইনজুরি করার ক্ষমতাটাকে, ওকে প্রোটেকশন দেওয়ার ক্ষমতাটা বাড়িয়ে দেয়, যাতে ওয়াল যে আছে, মিউকোজাল ওয়াল, ওর প্রোটেক্টিভ পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। মিউকোজাল ব্যারিয়ার ফর্টিফায়ার, মানে এ কী করে? একটা প্রোটেক্টিভ কোটিং তৈরি করে, তার ফলে সাডেনলি কোনো ইনফেকশন এসে ইনভেড করতে পারে না। সাইটোপ্রোটেক্টিভ মেডিসিনও কিছু ইউজ করা হতে পারে। এটা এত ডিটেলস দরকার নেই তোমাদের। আচ্ছা, H. pylori ইরাডিকেশন থেরাপি। তাহলে H. pylori ইরাডিকেশন থেরাপির মধ্যে কী কী পড়ছে? PPI, ফুল ফর্মটা লেখো। মেট্রোনিডাজল, ক্ল্যারিথ্রোমাইসিন, এই দুটোর কম্বিনেশনও হতে পারে। অ্যামক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এটার কম্বিনেশনও হতে পারে। যে কোনো একটা কম্বিনেশন দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। প্লাস PPI। PPI এর ফুল ফর্মটা লিখে ফেলো। সার্জিক্যাল প্রসিডিওর। সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে ফার্স্ট আসছে কি? গ্যাস্ট্রোএন্টেরোস্টমি। প্রত্যেকে প্রোনাউন্স করো, ভিডিওটা পজ করো, প্রোনাউন্স 10 বার লেখো, স্পেলিংটা লিখে বন্ধুকে শেয়ার করো যে দেখ আমি ঠিক প্রোনাউন্স করছি কি না। না পারলে বন্ধু তোমাকে কারেকশন করে দেবে। বন্ধুও যদি না পারে তাহলে আমাকে ফোন করে বলবে। ওকে, কিন্তু শিখতে হবে স্পেলিং সমেত। তাহলে এটাতে কি হচ্ছে? একটা ওস্টমি মানে বুঝতে পারছো, একটা ওপেনিং। তাহলে গ্যাস্ট্রোএন্টেরোস্টমি, তাহলে স্টমাক আর যে ডিওডেনাম তার মধ্যে একটা কানেকশন করা। তাহলে কি কানেকশন করা হচ্ছে? দেখো, স্মল ইন্টেস্টিন তার সঙ্গে স্টমাকের কানেকশন করে দেওয়া হচ্ছে। এখানে প্যাসেজ বিটুইন দ্য বডি অফ স্টমাক টু স্মল ইন্টেস্টিন, এইটাকে আমি বলছি গ্যাস্ট্রোএন্টেরোস্টমি। এর ফলে যে অ্যালকালাইনগুলো ছিল, ঠিক আমি এখানেই কেন করলাম কেউ বলতে পারবে? দেখো, স্টমাকের এই যে এই জায়গাটা সব থেকে লোয়ার পোর্শন কিন্তু এই জায়গাটা, আর সিক্রেশন, টোটাল সিক্রেশন এসে কিন্তু এখানেই অ্যাকুমুলেট হচ্ছে। সেই জন্য এখান থেকেই আমি বের করে দেবো। ওকে, তাহলে কি? রিগার্জিটেশন অফ অ্যালকালাইন ডিওডিনাল কন্টেন্ট ইনটু দ্য স্টমাক কিপস অ্যাসিড অ্যাওয়ে ফ্রম আলসারেটেড এরিয়া। আমার আলসার হচ্ছিল এখানে বা এখানে, তাহলে আমার যে অ্যাসিড অ্যাকুমুলেশন হয়েছে সেটাকে আমি এখানেও যেতে দিলাম না, এখানেও যেতে দিলাম না, আমি পার করে দিলাম বাইপাস রাস্তা করে। ওকে, পেশেন্টের পেন কমবে। নেক্সট, ভেগোটমি, কমন সার্জিক্যাল প্রসিডিওর ইন গ্যাস্ট্রিক অর ডিওডেনাল আলসার। এখানে কি হচ্ছে? ভেগাস নার্ভ কাট করে দেওয়া হয়। তার ফলে কি? যে স্টিমুলেশন ছিল টু সিক্রেট গ্যাস্ট্রিক অ্যাসিড আর সিক্রেট হবে না, আমার আলসারেশন কমবে।
পাইলোরোপ্লাস্টি। তাহলে পাইলোরাসের রিপেয়ার, প্লাস্টি মানে রিপেয়ার, পাইলোরাস। ওয়াইডেন্স দ্য পাইলোরাস টু গ্যারেন্টি স্টমাক এমটিং ইভেন উইদাউট ভেগাস নার্ভ স্টিমুলেশন। কী করা হচ্ছে, ভেগাস নার্ভ স্টিমুলেট করলেও করুক, কিন্তু এই যে পাইলোরোপ্লাস্টি করছে এখান থেকে এক্সট্রা কন্টেন্টটা বেরিয়ে যাবে, এক্সট্রা অ্যাসিড সিক্রেশন যেটা হচ্ছে সেটা বেরিয়ে যাওয়ার পর আমি রিপেয়ার করে দিলাম। এছাড়া অ্যান্ট্রেক্টমি, অ্যান্ট্রেক্টমি কি, স্টমাক কেটে বাদ দেওয়া। লোয়ার হাফ অফ স্টমাক মেক্স দ্য মোস্ট অফ দ্য অ্যাসিড। তাহলে মোস্ট অ্যাসিড মানে ম্যাক্সিমাম অ্যাসিড সিক্রেশন কোথায় হচ্ছে, লোয়ার পার্টেই থাকছে। সেই জন্যে লোয়ার পার্টটাকে যদি একটু কেটে বাদ দেওয়া যায় কিছু পোর্শন, তাকে আমরা অ্যান্ট্রেক্টমি বলছি। এটা সাবটোটালও হতে পারে, স্টমাকের টোটাল 2/3ও বাদ দেওয়া যেতে পারে, সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু যে সার্জন তার নাম অনুযায়ী এই নামটা হয়েছে বিলরথ 1 আর বিলরথ 2। বিলরথ 1-এ যেটা হচ্ছে, দেখো স্টমাকের পোর্শন আর লোয়ার পোর্শনটা বাদ দিয়ে ডিওডেনামের সঙ্গে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়েছে, এই জন্য একে বলছি বিলরথ 1 বা গ্যাস্ট্রো ডিওডোনোস্টোমি। স্পেলিং লেখো, ছবিটা দেখো, বিলরথ 1 বা গ্যাস্ট্রো ডিওডোনোস্টোমি। বিলরথ 2, লোয়ার পোর্শন অফ দ্য স্টমাক রিমুভ করা হচ্ছে আর অ্যানাস্টোমোসিস করার হচ্ছে কার সাথে, জেজুনামের সাথে। তাহলে এই বাদবাকি পোর্শনটা কিন্তু বাদ থাকছে, এর ফলে কি হলো, যে অ্যাসিড সিক্রেশন সেটাও কমলো আর ফুডটা ডিরেক্টলি জেজুনামে চলে আসবে। একে বলছি আমরা গ্যাস্ট্রো জেজুনোস্টোমি। ওকে, স্পেলিংগুলো দেখো আর খাতায় লেখো। নেক্সট, তাহলে প্রি অপারেটিভ, যদি পেশেন্ট অপারেশনে যায় তাহলে তার প্রি অপারেটিভ কেয়ার কী কী হতে পারে, মেনলি এনজি টিউব বা নেজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং, এটা লিখবে। তার কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, এনজি টিউব কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট লিখবে রিয়া। তুমি আর দুজনকে সাথে নিতে পারো। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কী কী হয় সেটা লিখবে রিমা ভুই। নেক্সট, পোস্ট অপ কমপ্লিকেশনের মধ্যে পড়ছে ব্লিডিং। আমরা জানি যে কোনো সার্জারির পরে ব্লিডিং হতেই পারে অ্যানাস্টোমোসিস সাইট থেকে, তো সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। ফার্স্ট 24 আওয়ার্স তো ইন্টেন্সিভ ওয়াচ দরকার, এছাড়া পোস্ট অপ ডেজ 4 to 7 days। ডিওডেনাল স্টাম্প লিক হতে পারে, সেটা বিলরথ 2 এর ক্ষেত্রে সিভিয়ার পেইন, বাইল স্টেন ড্রেনেজ, ড্রেসিংয়ে এটাও হতে পারে। গ্যাস্ট্রিক রিটেনশন অনেক সময় হয় অ্যানাস্টোমোসিস করার ফলে কোনো ওয়ালের অ্যাডহেশন হয়ে গেছে, তাহলে কি হবে, গ্যাস্ট্রিক কন্টেন্টটা ফরওয়ার্ড পাস করতে পারবে না, তখন কি হয়, আমাদেরকে এনজি টিউব ইনসার্ট করে গ্যাস্ট্রিক কন্টেন্টটা বার করে দিতে হয়। ডাম্পিং সিনড্রোম খুব ইম্পর্ট্যান্ট একটা সিনড্রোম। খাওয়ার 30 মিনিট পরেই পেশেন্ট তোমাকে বলবে আমার খিদে পেয়েছে। ফলে কি হয়, সাডেনলি যেহেতু ফুডটা স্টমাক থেকে ডিওডেনাম বা জেজুনামে চলে যাচ্ছে, সেই জন্য পেশেন্টের একটা ভার্টাইগো বা ট্যাকিকার্ডিয়া, সিনকোপ, সোয়েটিং, প্যালট, প্যালপিটেশন হতে পারে। ট্রিটমেন্ট কি, কার্বোহাইড্রেট ইনটেক কমাতে হবে, আস্তে আস্তে চিউ করে খেতে হবে, খাওয়ার সাথে সাথে ফ্লুইড, ক্লিয়ার লিকুইড কিছু দেওয়া যাবে না, ফ্যাট জাতীয় খাবার বেশি দিতে হবে, স্মল অ্যামাউন্ট ফ্রিকোয়েন্ট ডায়েট দিতে হবে, যাতে
পেশেন্টটা ভাবে যে আমার পেটে খাবারটা আছে, বা আধ ঘন্টা পরেই পেশেন্ট বলবে না যে আমি খাইনি, খিদে পেয়েছে। ওকে। অ্যানিমিয়া কেন? ব্লিডিং ডিসঅর্ডারের জন্য। র্যাপিড গ্যাস্ট্রিক এমটিইং যখনই হচ্ছে, তাহলে কী হবে, ফুডটা চলে গেলে তাহলে আমি অ্যাবজর্ব করতে পারলাম না। আমার লোয়ার ইন্টেস্টাইনে কী পড়েছিলাম, মেইন অ্যাবজর্পশানটা হচ্ছে, তাহলে অ্যাবজর্পশান না হয়ে যদি ফুডটা ফরওয়ার্ড পাসিং হয়ে যায়, তাহলে আমি আয়রন কোথা থেকে পাবো না, ডেফিসিট হবে সেই জন্য। এছাড়া ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট, কোনো কিছুরই আমি যদি অ্যাবজর্ব না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যানিমিয়া বা অন্যান্য ডিজিজগুলোও হতে পারে। আচ্ছা, স্ট্রেস আলসার এরকম আমরা শুনে থাকবে, অনেকেরই হয়। সেটা হচ্ছে যেমন ধরো কোনো মেডিকেল ক্রাইসিস বা ট্রমা, অনেক সময় হয় আমরা পেশেন্ট পাই যেটা এক্সাম এগিয়ে এসেছে, বা বাড়ির ফ্যামিলির 3-4 জন একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা লাভড ওয়ান লস হয়েছে, এরকম মানে স্ট্রেসের কারণে ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি সে হয়তো এক্সপায়ার করে গেছে। তার ফলে এই টেনশন বা স্ট্রেসের জন্য অনেক সময় মেডিকেল ক্রাইসিস হয়। এর ফলে সেটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারে, যেমন যদি পেশেন্ট নিজে হয়, তাহলে পেশেন্ট ভেন্টিলেটরে আছে, তার হতে পারে, বা হেড ইনজুরি হয়েছে, মেজর সার্জারি হয়েছে, রেসপিরেটরি ফেলিওর হয়েছে, এক্সেট্রা। এর মেন ফাংশন বা মেন আমরা বুঝবো কী করে, ব্লিডিং ডিসঅর্ডার দেখে বা ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখে আমরা বুঝতে পারবো স্ট্রেস আলসারের প্রেজেন্স। এক্ষেত্রে মাল্টিফোকাল এরিয়াতে আমাদের অ্যাটেনশন দিতে হয়, স্টমাক অ্যান্ড ডিউডেনামে, যাতে আমরা ACL লেভেল বা হসপিটাল স্টে যদি 11 ডেজের বেশি হয়, আমরা একটা স্ট্রেস আলসারের টেস্ট করিয়ে নিতে পারি। ওকে। মোটামুটি কোনো পেশেন্ট বহুদিন ধরে হসপিটালে আছে, বা তোমরাও ভাবো অনেক সময় বাড়ি যেতে পারো না, ছুটি পাও না, বা এরকম অনেক সময়ই হয়েছে, তখন একটা মন খারাপ, সেখান থেকে একটা স্ট্রেস, এভাবেও যে আলসারটা হচ্ছে, বা যে আগে এক্সাম্পলগুলো দিলাম সেটার জন্য সোজা কথা, স্ট্রেসের জন্য যে আলসার হচ্ছে তাকে আমরা স্ট্রেস আলসার বলছি। তাহলে এটা থেকে রিমুভ পাওয়ার উপায় কি, জাস্ট যে কারণে স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেস অরিজিনেটিং ফ্যাক্টরটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা স্টপ করতে হবে। ওকে, বাই। কোনো অসুবিধা থাকলে ফোন করো, বলো, জানিও। আর যাদেরকে যা টাস্ক দিয়েছি আমি লিখে রেখেছি, প্লিজ সাবমিট করো।